মৃণালিনী। রবির বিলাত যাত্রার দ্বিতীয় চেষ্টাও যখন ব্যর্থ হল, দেবেন ঠাকুর ঠিক করলেন তার বিয়ে দেবেন। কাদম্বরী একটু সামলে উঠেছেন দেখে রবি তার ভাগ্নে সত্যকে নিয়ে এবার বিলেতের জাহাজেও উঠেছিলেন। কিন্তু যত জাহাজ দূরে যায় ততই বাড়ির টান বাড়তে থাকে সত্যর মনে। যদিও 2-3 বছর বিয়ে হয়েছে, তবু বউয়ের মুখ মনে পড়ে তার বুক হু হু করে। মাদ্রাজ পর্যন্ত গিয়ে সত্য বেঁকে বসল, আর যাবে না। তার নাকি পেট ব্যথা, রক্ত আমাশা, এখান থেকেই সে কলকাতা ফিরবে। এই জাহাজে রবির সঙ্গে বন্ধুত্ব হয়েছে আশুতোষ চৌধুরীর। রবি ফিরতে চান না, কিন্তু যখন আশু ও রবি মিলে প্রাণপণ চেষ্টাতেও সত্যকে আটকে রাখা গেল না, তখন তার সঙ্গে রবিও লটবহর গুটিয়ে জাহাজ থেকে নেমে পড়লেন। নেমে পড়লেই তো হলো না, এবার জবাবদিহির পালা। রবি ভয়ে ভয়ে বাবা মশাইকে টেলিগ্রাম করলেন মাদ্রাজ থেকেই। দেবেন অপরাধী দুজনকে তক্ষুনি নির্দেশ দিলেন সোজা মুসৌরিতে গিয়ে তার সঙ্গে দেখা করতে। সুতরাং মাদ্রাজ থেকে সুরাটে সত্যেনের কাছে একদিন কাটিয়ে মুসৌরি পৌঁছলেন রবি। দেবেন এখন বেশ কিছুদিন ধরেই পাহাড়ে থাকছেন। দার্জিলিং থেকে নেমে কলকাতা হয়ে নৌকো করে এসেছিলেন হরিদ্বার। তারপর দেরাদুন হয়ে মুসৌরিতে আশ্রয় নিয়েছেন বেশ কিছুদিন। মাঝে মাঝে সার্জেন্ট ম্যাকলারেনের কাছে অর্শ, পায়ের ঘা ইত্যাদি চিকিৎসার জন্য দেরাদুনে নেমে আসেন, আবার ফিরে যান মুসৌরিতে। ছেলে আর জামাইরা এসে ঘুরে যান মাঝে মাঝে। জ্যোতি এসে 1 মাস কাটিয়ে গেছেন। বর্ণকুমারীর স্বামী সতীশ স্কটল্যান্ড থেকে ডিগ্রি নিয়ে ফিরে দেখা করতে এলেন দেবেন্দ্রনাথের সঙ্গে। জামাতার সাফল্যে খুশি হয়ে মহর্ষি মেয়ে জামাইকে 12,000 টাকার চেক উপহার দিয়েছেন নিজস্ব বাড়ি করার জন্য। টাকা দিয়েছেন স্বর্ণকুমারীকেও। রবি ও সত্যকে বিশেষ বকুনি দিলেন না দেবেন্দ্রনাথ। সত্য যেতে পারবে কি না তা নিয়ে তিনি আগে থেকেই সন্দিহান ছিলেন। রবিকে বললেন, ব্যারিস্টার হওয়া যখন তোমার কপালে নেই, এবার বিয়ে করে সংসারী হও। রবি মাথা নিচু করে নিরুত্তর বসে থাকলেন। তার মোটেই একটি নিরক্ষর বালিকাকে বিয়ে করার ইচ্ছে নেই। কিছুদিন বাবার কাছে কাটিয়ে ঘরে ফিরে এলেন তিনি। শুরু হয়ে গেল রবির পাত্রী খোঁজার তোড়জোড়। জ্ঞানদার ইচ্ছে রবির উপযুক্ত বউ খুঁজে আনবেন তিনি। তারপর তাকে ঘষে মেজে বিবির সঙ্গে কনভেন্ট স্কুলে পাঠাবেন। কাদম্বরীর আবার কনভেন্ট চর্চায় আস্থা নেই। তিনি চান রবির বউকে কাব্য সাহিত্যের পাঠ দিতে। এবার আর দাসী পাঠিয়ে বউ খোঁজা হবে না। বৌঠানেরা নিজেরাই রবির পাত্রী খুঁজতে যাবেন ঠিক করলেন। ঠাকুরবাড়ির ইতিহাসে এ এক নতুন ঘটনা। এক ধনী মাদ্রাজি জমিদারের মেয়ের সঙ্গে রবির বিয়ের প্রস্তাব এলো। মেয়েটি 7 লক্ষ টাকার উত্তরাধিকারিণী। দল বেঁধে জ্যোতি, জ্ঞানদা, কাদম্বরীরা রবিকে নিয়ে চললেন পাত্রী দেখতে। জমিদার গৃহে প্রথমেই 2টি অল্প বয়সী মেয়ে তাদের সঙ্গে আলাপ করতে এলেন। তার মধ্যে রূপসী তুখোড় মেয়েটিকে সবার মনে ধরল। গান নিয়েও অনেক আলাপ করলেন মেয়েটি। চুপচাপ সাধাসিধে অন্যজন সবার অলক্ষ্যে দামি কাপড়ে জড়ানো পুটুলির মতো বসে রইলেন। এরপর ঘরে এলেন গৃহকর্তা জমিদার মশাই। মদ্রজা রূপসীটিকে দেখিয়ে বললেন, আলাপ করিয়ে দি, হিয়ার ইজ মাই ওয়াইফ। আর জড়ভরত মেয়েটিকে দেখিয়ে বললেন, হিয়ার ইজ মাই ডটার।
অতিথিরা কোনো রকমে ওর সঙ্গে চোখাচোখি করে ভদ্রতা বজায় রাখলেন আর বাড়ি ফিরে হাসিতে ফেটে পড়লেন। হা, রবির খুব মনে ধরেছিল জমিদার গিন্নিকে। হেসে গড়িয়ে পড়েন কাদম্বরী। জ্ঞানদাও হাসিতে যোগ দিয়ে বললেন, এবার দেখছি আর ঝুঁকি না নিয়ে রবির জন্য মৃণালিনী খুঁজতে যশোরেই যেতে হবে। জ্যোতিও হাসতে হাসতে বলেন, হ্যাঁ, যশোরের কোনো এক মেয়ে নিশ্চয়ই রবির জন্য তপস্যা করছে, রবি তাকে উদ্ধার করবে বলে। জ্যোতি, রবি, জ্ঞানদা, কাদম্বরী সবাই দল বেঁধে জ্যৈষ্ঠ মাসের ভ্যাদভেদে গরমে যশোর রওনা দিলেন। সঙ্গে চলল রূপা, বিবি, সুরেন আর দাসদাসী বামুন ঠাকুর। আস্তানা নেওয়া হলো জ্ঞানদার ভাইদের বাড়িতে। প্রায় প্রতিদিনই চেঙ্গুটিয়া, দক্ষিণডিহি ইত্যাদি আশেপাশের নানা জায়গায় পালকিতে, নৌকোয় কনে দেখার পর্ব চলল। কিন্তু যশোরে এবার যেন পাত্রী কম পড়েছে, কাউকে আর বৌঠানদের মনে ধরে না। জ্যৈষ্ঠের ভ্যাবসানির সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল কিছুদিনের মধ্যেই। এদিককার গ্রামের রাস্তাঘাট কাদামাখা, পিছল। মেয়েরা সাধারণত পালকিতেই যাতায়াত করছেন। কাছাকাছির মধ্যে হলে রবি, জ্যোতিরা পাড়ার অন্য পুরুষদের সঙ্গে পায়ে হাঁটেন। ঠাকুর বাড়ির লোকেদের এমন রাস্তায় চলাফেরা করার অভ্যেস নেই বলেই প্রতি পদে পড়ে যাবার আশঙ্কা। সেই আশঙ্কাই একদিন সত্যি হলো। দক্ষিণদিহি গাঁয়ের এক পাত্রী দেখার অভিযানে পেছল রাস্তায় হাঁটতে গিয়ে কাদায় আছাড় খেয়ে পড়ে গেলেন স্বয়ং পাত্র। লখনৌ চিকনের বাহারি আচকান ও ঢাকাই চাদরে সুসজ্জিত রবির সারা গা কাদায় মাখামাখি। নতুন বৌঠানে সহস্তে নকশা করা কার্পেটের জুতো জোড়া আর খুঁজেই পাওয়া গেল না। আর কি আশ্চর্য, রবির এহেন দুর্বিপাকে কে একটা মেয়ে যেন আশপাশ থেকে হেসে উঠল। বিব্রত রবির মনে হলো কোথা হইতে এক সুমিষ্ট উচ্চকণ্ঠে তরল হাস্যলহরী উচ্ছ্বসিত হইয়া নিকটবর্তী অসৎ গাছের পাখিগুলিকে সচকিত করিয়া দিল। সকলেই রবিকে টেনে তুলতে ব্যস্ত। পেছনের পালকি থেকে বৌঠানেরা উঁকি ঝুঁকি দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন। কেউ কেউ হাসির উৎস খোঁজারও চেষ্টা করছে। বেচারা রবিরও চোখে পড়ল। একরাশ নতুন ইটের পাঁজার উপর বসে একটি মেয়ে হাসির চোটে এখনই শতধা হয়ে যাবে মনে হচ্ছে। একজন ছুটে গিয়ে অপরাধী বালিকাকে ধরে নিয়ে এলো। দেখা গেল লোকটি ঠাকুর বাড়ির কাছারির কর্মচারী বেনি রায় মশাই। তার মেয়েটি তাঁরই বালিকা কন্যা ভবতারিণী। বেনি ছুটিতে বাড়ি এসেছিলেন। গায়ের রাস্তায় হঠাৎ মনিবদের দেখে তিনি যেমন আপ্লুত, কন্যার অশিষ্ট আচরণে তেমনই সংকুচিত। জ্যোতি আর রবিকে তিনি নিজের বাড়ি নিয়ে যাওয়ার জন্য পেড়াপিড়ি শুরু করলেন। বিশেষত রবিবাবুর পোশাক বদলানো দরকার। ছোটবাবুর উপযুক্ত জামা কাপড় না দিতে পারলেও পরিষ্কার ধুতি চাদর তো বেনি রায় দিতে পারবেন। জ্যোতি ভেবে দেখলেন কথাটা ঠিক। রবি এরকম কাদা মেখে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এই অবস্থায় তো পাত্রীর বাড়ি যাওয়াও যাবে না। অগত্যা সদল বলে বেনি রায়ের বাড়িতে হাজির হলেন তারা। সেখানে গিয়ে বেনির মেয়ের কীর্তি সবিস্তারে জানতে পেরে হেসে কুটিপাটি হতে থাকলেন জ্ঞানদা ও কাদম্বরী। তাঁদের সামনে অবশ্য বেশ সাজিয়ে গুজিয়েই নিয়ে আসা হলো ভবতারিণীকে। মেয়েটি মন্দ নয়। কুটুম বাড়িতে ফিরে তাকে আর ঠেসান দিয়ে বসে কাদম্বরী বলেন, সুন্দরী না হলেও বেশ সরল আর চটপটে মনে হচ্ছে। এর সঙ্গে রবিকে মানাবে ভালো। জ্যোতি মজা করে বলে ওঠেন, এসব আশ্চর্য রহস্য কি করে বোঝো তুমি বউ?
এ মেয়ের চেয়ে রূপসী কি রবির জুটবে না মনে করো? জ্ঞানদা খুঁতখুত করেন একটু। আর কটা মেয়ে দেখে সিদ্ধান্ত নিলেই হবে। ভবতারিণী তো গানও জানে না, লেখাপড়াও না। কাদম্বরী একমত হন না। ও সব শিখিয়ে নিলেই হবে। ঠাকুর বাড়ির বউরা আবার কবে কি শিখে এসেছে? জোড়াসাঁকোর পাঠশালাতেই আমাদের সব শিক্ষা। জ্যোতি জানতে চান, এত মেয়ে দেখে শেষে একেই কি দেখে তোমার এত ভালো লাগলো বলো তো? রবিকে বেকায়দায় ফেলেছে বলে? কাদম্বরী বলেন, কেন দেখছো না এ মেয়েটি অন্যদের মতো গেঁয়ো নয়, লজ্জায় একেবারে জড়ভারত হয়ে বসে থাকে না, সহজভাবে কথা বলতে পারে। একে বেশ শিখিয়ে পড়িয়ে মনোমতো করে গড়ে নেওয়া যাবে। আসলে রবির সুন্দরী বউ আসুক, কাদম্বরী তা চায় না। জ্ঞানদা হাসতে হাসতে ঢিল ছুঁড়লেন। বউ বেশি সুন্দরী হলে রবি তার নতুন বউঠানকে ভুলে যায় যদি। জ্ঞানদার বাক্যবাণে কাদম্বরীর মনে লাগে। কি কুটিল মেজ বউ! তিনিও জবাব দিতে ছাড়েন না। তা কেন বলছো মেজদি? রবির বউয়ের সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই। সে হবে আমার অতি আদরের। আমি যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি তা যেন তাকে সইতে না হয়। আসলে রবির সুন্দরী বউ আসুক, কাদম্বরী তা চায় না। জ্ঞানদা হাসতে হাসতে ঢিল ছুঁড়লেন। বউ বেশি সুন্দরী হলে রবি তার নতুন বউঠানকে ভুলে যায় যদি। জ্ঞানদার বাক্যবাণে কাদম্বরীর মনে লাগে। কি কুটিল মেজ বউ! তিনিও জবাব দিতে ছাড়েন না। তা কেন বলছো মেজদি? রবির বউয়ের সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই। সে হবে আমার অতি আদরের। আমি যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি তা যেন তাকে সইতে না হয়। এবার জ্ঞানদার গায়ে ফুল ফোটে যেন। শোনো নতুন বউ, আমি যা যা করেছি, আমি যা সয়েছি তা তুমি 7 জন্মেও পারবে না। রবি এতক্ষণ চুপ করেছিলেন, এবার আর পারেন না। বলে ওঠেন, দোহাই তোমাদের বউঠান, আবার শুরু করো না। এরকম করলে তো আমি বিয়েই করব না। বরং ভাবছি এই মেয়ে দেখা কাণ্ড নিয়ে একটা গল্প লিখে ফেলব। কাদম্বরী হাসতে হাসতে বলেন, শোনো রবি, তোমার সেই গল্পে পাত্রের কাঁধায় পড়ে যাওয়ার কথাটা লিখতে ভুললো না জানো? আর তাই দেখে পাত্রীর খিলখিল করে হেসে ওঠার কথাটাও বাদ দিস না জানো? জ্যোতি যোগ করেন। তারপরেই কাদম্বরীর পিঠে হাত রেখে বলেন, শোনো বউ, তোমার এই মেয়েটাকে পছন্দ হয়েছে, ভালো কথা। আর 2-1টা মেয়ে দেখলে যদি মেজ বউঠানের শান্তি হয় তাতেই বা আপত্তি কিসের? তারপর না হয় ভাবা যাবে। রবির মতামতটাও তো শুনতে হবে আমাদের। ঘন মেঘের মতো পরিবেশটাকে একটু হালকা করার জন্য রবি বলেন, না বউঠান, আমার আর বিয়ে করার জন্য তর সইছে না। গান না জানুক, লেখাপড়া শিখুক না শিখুক, কাল সকালে উঠে যে মেয়েকে দেখবে তার গলাতেই ঝুলিয়ে দাও আমাকে। আর পণ্ডিতেরা তো স্ত্রীলোককে লেখাপড়া শেখাতে বারণ করেন। ঘরের বউ একবার নাটক নভেল পড়া ধরলে তার সংসার ধর্ম নাকি লাটে ওঠে। কাদম্বরী হাত বাড়িয়ে চুল ধরে নেড়ে দিয়ে বলেন, দাঁড়াও, তোমার পণ্ডিত ভজনার ফল দেখাচ্ছি। রবির হাতে একটি পত্রিকা। তিনি হাসতে হাসতে সরে গিয়ে বলেন, দেখো জ্যোতি দাদা, তোমার সেই লাজুক বালিকা বউটি লেখাপড়া শিখে কেমন মারমুখী হয়ে উঠেছে। ঠিকই লিখেছেন ভূদেব মুখোপাধ্যায়। শোনো, পড়ে শোনাই। ছেলেরা ইংরাজি শিখিয়া সাহেব হইয়াছেন, মেয়েরা ইংরাজি না শিখিয়াই বিবি হইতে বসিল।
গৃহ এবং গৃহোপকরণ অপরিচ্ছন্ন থাকে, খাওয়া দাওয়া খারাপ হয়, শরীর মাটি হইয়া যায়। তাই বই কি? কাদম্বরী ফুঁসে ওঠেন। লেখাপড়া না শিখলে পরিচ্ছন্নতা ব্যাপারটাই বোঝা যায় না। এটা তোমাদের ভূদেব বাবুকে সামনে পেলে বুঝিয়ে দিতাম। জ্ঞানদাও হাসতে হাসতে যোগ দেন। ভূদেব বাবুর জন্যই এদেশের মেয়েদের উন্নতি আটকে আছে। ওদের একবার বিলেতে ঘুরে আসার দাওয়াই দেওয়া দরকার, তাহলে দেখতে পেতেন শিক্ষিত মেয়েরা ঘর কন্যা করবে না। এ ধারণা কত ভুল। বরং ওদের কাছেই আমরা গুছিয়ে সংসার করার পাঠ নিতে পারি। রবি, একটু কড়া করে এসব লেখার জবাব দিতে পারো না? জ্যোতিরিন্দ্র হাসতে থাকেন। রবিকে বলছো মেজো বৌঠান? রবি সেই যে বিলেতের মেয়েদের ভুরি ভুরি প্রশংসা করে ভারতীতে লিখেছিল, তাই পড়েই তো বাবা মশাই ভয় পেয়ে গেলেন। রবি না আবার মেম বিয়ে করে বসে। সেই জন্যই রবিকে মাঝপথে পড়া থামিয়ে দেশে ফেরার হুকুম দিলেন। আবার ওকে লিখতে বলছো? হাসতে হাসতে বললেন, আমাকে লিখতে হবে কেন? এখন তো তোমাদের মধ্য থেকেই সরস্বতী বীণাবাদিনীরা বেশ প্রতিবাদ করে লিখছেন। আমাদের ভারতীতে লাহোরিনের লেখাই বা কম কিসে? সেই লেখার জন্য শ্বশুর বাড়িতে ওকে অনেক নিন্দে মন্দ শুনতে হয়, কাদম্বরী বলেন। অথচ ও তো সত্যি কথাই লিখেছে। মেয়েদের পোশাক আশাক কিরকম হবে তা কেন পুরুষেরা ঠিক করে দেবেন? জ্ঞানদা কাদম্বরীর দিকে তাকিয়ে বলেন, আচ্ছা নতুন বউ, তুমি ভাবো তো যে রবি বিলিতি বালাদের দেখে এত মুগ্ধ হয়েছিল, তার এখন এই গ্রাম বাংলার ভবতারিণীকে কি পছন্দ হবে? রবি আবার ভবতারিণীর পোশাক ডিজাইন করতে চাইবে না তো? তাহলে আর তুমি বা কেন গ্রাম বাংলায় ছুটে এলে মেজ বৌঠান? রবি কাদম্বরীকে বাঁচাতে চান। আমার বিয়ের জন্য সরাসরি বিলেতের গড়ি মেম খুঁজলেই পারতে। তাহলে তোমার ভবতারিণীকে খুব পছন্দ হয়েছে বলো? জ্ঞানদা গোমরা মুখে বললেন, তোমাদের দেওর বৌঠানের যখন এত পছন্দ, তাহলে আমি বা মেয়ে খুঁজে মরি কেন? যার জন্য করি চুরি সেই বলে চোর। কিংবা বলা যায়, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই। জ্যোতি ফোড়ন কাটেন। মেজ বৌঠান, তুমি বরং ভবতারিণীকে বেশ করে সরময়দা মাখানোর ব্যবস্থা করো, যেমন মা তোমাদের মাখাতেন। মুখ দেখে রবি বুঝতে পারেন মেজ বৌঠান চটেছেন। দুই জায়ের মন কষাকষিতে তিনি যে কাদম্বরীর পক্ষ নিয়ে ফেলেছেন। তাড়াতাড়ি জ্ঞানদার পায়ের কাছে বসে পড়ে মানভঞ্জনের জন্য তিনি বলেন, হে দেবী, তুমি ক্রুদ্ধ হলে সামান্য এই মানব সন্তান আর বিয়েই করবে না। এই দুষ্টু বালিকাকে বিয়ে করতে আমার বয়েই গেছে। বিয়েতে কাজ নেই, তার চেয়ে চলো যশোরের ভ্যাবসা গ্রামপথ ছেড়ে আমরা সেই মেঘাচ্ছন্ন ব্রাইটন ভিলায় ফিরে যাই। যশোরের পথে আচমকাই একদিন রবি ও জ্যোতির দেখা হয়ে গেল হ্যারি সাহেবের সঙ্গে। চুল উস্কো খুস্কো, উদাস উদাস ভাব, তার সঙ্গে আরো উস্কো খুস্কো একটি কিশোর। জানা গেল সে ছেলেটি স্বদেশী করে। হ্যারি এই স্বদেশী দলটার সঙ্গে খুব জড়িয়ে পড়েছেন। তারা গ্রামের মানুষের সাহায্য সমর্থনও জোগাড় করতে চান। হ্যারিকে নিয়ে রবি জ্যোতিরা কুটুমবাড়িতে পৌঁছাতেই রূপা কোথা থেকে দেখতে পেয়ে ছুটে এলো। হ্যারিকে দেখে তার আনন্দ আর ধরে না। হ্যারি যেভাবে এদেশের স্বরাজের জন্য স্বদেশীদের সঙ্গে যোগ দিয়েছেন, তাতে গর্বে বুক ভরে ওঠে রূপার। কিন্তু এত লোকের মাঝে কোনো কথাই বলা সম্ভব নয়, আর পাড়া গাঁয়ে পুরুষের সঙ্গে কথা বলায় আরো কড়াকড়ি। দুই একটি কথা বলেই কাদম্বরীর রক্তচক্ষুর ভয়ে ভেতরে চলে যেতে হলো তাকে। চা জল খাবার দেওয়ার অছিলায় রূপা আরো একবার বৈঠকখানা ঘরে এলো। হ্যারি একটি চিরকুট গুঁজে দিলেন তার হাতে। দুরু দুরু বুকে রূপা চিরকুট নিয়ে সোজা পুকুর পাড়ে চলে যায়।
খুলে দেখে কাল দুপুরে পাড়ার পোড়ো মন্দিরের পেছনে দেখা করতে বলেছেন হ্যারি। রূপার রক্তে বিপ্লবের ছোঁয়া লাগে। আরো যে কদিন ঠাকুর পরিবার যশোরের কুটুমবাড়িতে রইলেন, রূপা আর হ্যারির গোপন অভিসার ততদিনই চলতে লাগলো। প্রেমের ঘোড়া যত ছুটল ততই বেগবান হয়ে উঠল ওদের বিপ্লবের স্বপ্ন। হ্যারির ঝুলি থেকে বেরোনো লাল শালুতে মোড়ানো গীতার উপর হাত রেখে অজানা ভবিষ্যতের তোয়াক্কা না করে পোড়ো মন্দিরের ভাঙা সিঁড়িতে বসে ওরা আজীবন পাশে থাকার শপথ নিল। ওদিকে সারা যশোর চষে ফেলেও ভবতারিণীর চেয়ে পছন্দসই কোনো মেয়ে খুঁজে পেলেন না জ্ঞানদা। অগত্যা বেনি রায়ের মেয়ের সঙ্গেই রবির বিয়ে দেওয়া হবে। মোটামুটি এই সিদ্ধান্ত নিয়ে যশোর ছাড়লেন ঠাকুর পরিবার। রূপাও চোখের জলে হ্যারির কাছে বিদায় নিল। রবি অবশ্য জোড়াসাঁকোয় ফিরে বিয়ে নিয়ে ফের দোনোমনো করছিলেন। জ্যোতির কাছে খবর পেয়ে দেবেন ঠাকুর জরুরি তলব করলেন রবিকে মুসৌরিতে। এবার ট্রেনের সেকেন্ড ক্লাসে রবির সঙ্গী হল বিবি আর সুরেন। প্রিয় দুই বালক বালিকার সঙ্গে অনর্গল গান, কথা, দুষ্টুমি, খুনসুটিতে রবির যাত্রাপথটি বেশ ছেলে মানুষই রোমাঞ্চে ভরে উঠল। এই যাত্রায় তাদের সঙ্গে কোনো দাসী চাকর ছিল না, তাই খাওয়া দাওয়ার পর কখনো ট্রেনের টয়লেটে গিয়ে এঁটো বাসন ধুতে হচ্ছে বিবিকে, আর কখনো সুরেন গিয়ে খাবার কিনে আনার চেষ্টা করছে। জীবনের এসব অনিবার্য শিক্ষার মধ্যে দিয়েই তারা স্বাধীনতা উপভোগ করছে। এবারে মহর্ষি বিয়ে না করার জন্য রবিকে ধমক দিলেন, এভাবে বসে থাকলে চলবে না, সংসারী হয়ে পারিবারিক কাজকর্মে মনোযোগ দিতে হবে, জমিদারির কাজ শিখতে হবে। এরপর আর রবির কোনো আপত্তি টেকেনি। ঠাকুরবাড়ির সরকারি খাতায় রবিবাবুর বিয়ের হিসাব লেখা শুরু হয়ে গেল। যশোরে দুধ পাঠিয়ে পাকা কথার সঙ্গে আশীর্বাদী পাঠানো হলো হীরের গয়না ও পুতুল। শহর কলকাতা তখন আদালত অবমাননার দায়ে সুরেন্দ্রনাথের 2 মাসের কারাবরণ মুক্তির তামাশা নিয়ে উত্তাল। মুক্তির পর তাকে সংবর্ধনা দেওয়া হলো নিমতলার ফ্রি চার্চ কলেজে। দেশপ্রেমের জোয়ারে ছাত্রদল ও তরুণীরা সুরেন্দ্রনাথকে মাথায় তুলে নিল। জনসভায় রবি সুরেন্দ্রনাথের জন্য কয়েকটি নতুন গান গাইলেন, কিন্তু রবির কোনো লেখায় ঘটনার উল্লেখ মাত্র না দেখে অনেকেই ভুরু তুললেন। বিশেষত পরিবারের মধ্যে থেকেই স্বর্ণকুমারী প্রশ্ন করলেন, রবি, তোর কিন্তু সুরেন্দ্রনাথের গ্রেপ্তারের প্রতিবাদ করে লেখা উচিত ছিল। রবি বিরক্ত হন, না দিদি, তোমার আর আমার ভাবনা যে সবসময় এক হবে এটা ধরে নিচ্ছ কেন? ওর জন্য গান লিখে গাইলাম তো, আবার প্রতিবাদ করে লিখতে হবে তার কি মানে আছে? কোনো কিছুতেই এত বাড়াবাড়ি আমার পছন্দ নয়। কট্টর জাতীয়তাবাদী জানকীনাথ এই ব্যাপারে অতি উৎসাহী। জানতে চান, কেন রবি, বাড়াবাড়ি কিসে দেখলে? রবি হাসেন, এই যে তোমাদের বাচ্চা মেয়ে সরলা আর তার বন্ধুদের এমন দেশপ্রেম জেগেছে যে এই গ্রেপ্তারের প্রতিবাদে রোজ কালো ফিতে হাতে বেঁধে স্কুলে যাচ্ছে, এটা বাড়াবাড়ি না? ওরা পলিটিক্সের কি বোঝে? আমি তো শুনেছি বেথুনের উঁচু ক্লাসের ওর 2 মন্ত্রদাত্রী কামিনী রায় ও অবলা বসু যা শেখান ওরা অন্ধের মতো তাই অনুসরণ করে। এতে অহেতুক উত্তেজনা ছড়ায়, কিন্তু প্রকৃত দেশপ্রেম জাগে না। স্বর্ণ রুষ্ট হয়ে বলেন, চাই বল রবি, আমি তোর সঙ্গে একমত হতে পারলাম না। সরলা এর মধ্যে এত কাণ্ড করেছে জানতাম না ঠিকই, কিন্তু শুনে আমার রীতিমতো গর্ব হচ্ছে। কিন্তু এসব বাড়াবাড়িতে আমার মন সায় দেয় না। ছাত্র সমাজের কাছে জাতীয়তা যেন গভীর উপলব্ধি না হয়ে নিছক হুজুগ হয়ে উঠছে। আর এই উপলক্ষে বাংলা সংবাদপত্রগুলি যেভাবে রুচিহীন ইংরেজ নিন্দায় মেতে উঠেছে তাও তো অসহ্য। ভদ্রলোকের তিরস্কারী বা ভদ্র ভাষায় হবে না কেন? রবি প্রশ্ন তোলেন। স্বর্ণ জানকী নিজেদের কাজের বাইরে সারা দিন মেতে থাকেন জাতীয়তা আর থিওসফির চর্চায়। দুটো বিষয়ের মধ্যে কোনো সম্বন্ধ নেই, কিন্তু দুটিতেই স্বামী স্ত্রীর সমান উৎসাহ। একদিকে জানকীর কংগ্রেসী রাজনীতি আর অন্যদিকে থিওসফিক্যাল সোসাইটির পরলোক চর্চা।
মহিলা থিওসফিক্যাল সোসাইটির সভাপতি হয়েছেন স্বর্ণ। তার কাশিয়া বাগানের বাড়িতেই জড়ো হন সবাই। যেসব মহিলাদের স্বামী বা বাড়ির পুরুষরা থিওসফিস্ট, তারাই সদস্যা। কলকাতার অভিজাত পরিবারগুলির অনেক মহিলার সঙ্গে এভাবে বন্ধুত্ব হয়েছে স্বর্ণকুমারীর। থিওসফিক্যাল সোসাইটির দুই প্রতিষ্ঠাতা মাদাম ব্লাটাভস্কি ও কর্নেল অলকট প্রায়ই আসেন। তারা মেয়েদের দীক্ষা দেন, মহিলারা তাদের স্থান দেন ভগবানের পরেই। একদিন রবি গিয়ে দেখলেন সবাই হল ঘরে বসে আছেন। অলকট সাহেব কি একটা কথা বলতে বলতে শো করে হল ঘরের পাশের শোবার ঘরে চলে গেলেন। 2-1 মিনিট পরে ফিরে এসে বললেন যে মহাত্মা কুথুমির আবির্ভাব হয়েছিল ওই ঘরে। তিনি তার বার্তা শোনার জন্য ডাক পাঠিয়েছিলেন অলকটকে। শুনিয়ে চলে গেছেন। উপস্থিত মহিলারা বিস্ময়ে আনন্দে শিউরে উঠলেন। স্বর্ণ যেন দিব্য বিভায় আলোকিত হয়ে উঠলেন। মহাত্মা কুথুমির অলৌকিক আবির্ভাবে পবিত্র হয়ে গিয়েছে তার ঘর বাড়ি। তার বড় মেয়ে হিরণময়ী তো দীক্ষিত হয়েছেই, পরিবেশে এমন অপার্থিব আবেশ তৈরি হয়েছে যে বাচ্চা সরলাও আবদার করতে লাগলো দীক্ষা নেওয়ার জন্য। রবি নিজেও একটু আধটু পরলোক চর্চা করেন, প্লানচেটে তার তীব্র আগ্রহ। কিন্তু থিওসফিক্যাল সোসাইটির এই আবহ তার কাছে ভাঁওতাবাজি মনে হলো। নদিদি কি করে এসবের মধ্যে ডুবে গেলেন কে জানে। ক্রমশই তার সঙ্গে রবির মনের অনেক দূরত্ব তৈরি হচ্ছে। তিনি কাশিয়া বাগান থেকে নিঃশব্দে পালিয়ে এলেন। আর এক প্রস্থ হইচই শুরু হলো কারোয়ারে বেড়াতে যাওয়ার প্রস্তুতি হিসাবে। কাশিয়া বাগানে আজ জোড়াসাঁকোর বৈঠকখানায় দর্জি বসেছে নানা রকম পোশাক সেলাই করতে। কাদম্বরী স্বর্ণকুমারীরা নতুন নতুন ডিজাইনের জ্যাকেট করতে দিয়েছেন। ঠাকুরবাড়ির একটা বড় দল মিলে কারোয়ার বেড়াতে যাওয়া ঠিক হয়েছে। সদর স্ট্রিটের দল অর্থাৎ জ্যোতি, রবি ও কাদম্বরী, কাশিয়া বাগান থেকে জানকী ও স্বর্ণকুমারী, জোড়াসাঁকোর সৌদামিনী ও প্রতিভা সবাই যাবেন। কর্ণাটকের পাহাড় ঘেরা এই অপরূপ সমুদ্র শহর এখন সত্যেনের কর্মস্থল। রবির মনে আসন্ন বিয়ের চাপ। পারবেন কি মানিয়ে নিতে? সমুদ্র তীরে হাঁটতে হাঁটতে কাদম্বরীর কাছে উদ্বেগ প্রকাশ করে ফেলেন তিনি। কোথাকার কোন এক বালিকা এসে জীবনটাকে বদলে দেবে? সেই ভীরু গ্রাম বালিকার সঙ্গে কি কথা বলবো নতুন বৌঠান? সমুদ্রের ঢেউ এসে প্রবল কোলাহলে আছড়ে পড়ে রবির পায়ের কাছে, যেন তারা রবিকে আশ্বাস দিতে চায়। প্রথম সমুদ্র দর্শনে এসে কাদম্বরীর মন খুশি খুশি। তিনি রবির গালে টোকা দিয়ে বলেন, হা হা, বউয়ের সঙ্গে কি কথা বলবে তা আবার শিখিয়ে দিতে হবে নাকি? ও তো সরলা ইন্দিরাদের বয়সী, ওদের সঙ্গে এত কথা বলো আর বউয়ের সঙ্গে পারবে না? না বৌঠান, তুমি বুঝতে পারছো না। রবির গলায় উদ্বেগ। কথা বলার আগে তো তাকে সব শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিতে হবে। আমার এত সময় কোথায়? বিবি সরলা তো আমাদের মেয়ে, আমাদের বাড়ির আবহাওয়ায় বড় হয়েছে। তাদের সঙ্গে এই বালিকার সেই বালিকার তুলনা? সে তো হবেই, কাদম্বরী বলেন। শোবার ঘরের সেই শিক্ষানবিশটাই তো সবচেয়ে রোম্যান্টিক। আমি তো প্রথম প্রথম সারাদিন অপেক্ষা করে থাকতাম সেই পাঠশালার জন্য। কখন তোমার নতুন দাদা এসে আমাকে মেঘদূত পড়াবেন, কখন গান শেখাবেন, পিয়ানো বাজে। বহুদিন আগে হঠাৎ দেখে ফেলা জ্যোতি দাদা ও নতুন বৌঠানের একটি ঘনিষ্ঠ দৃশ্যের স্মৃতি মনে পড়ে রবির বুকে যেন বিদ্যুৎ প্রবাহিত হয়। আকুল হয়ে কাদম্বরীর দিকে তাকিয়ে তিনি বলেন, তখন আমাকে তোমরা কোনো গুরুত্ব দিতে না। আমার খুব ঈর্ষা হতো জানো। আমার বউ এলে তুমি দূরে চলে যাবে না তো নতুন বৌঠান? হাঁটতে হাঁটতে ওরা অনেক দূরে চলে এসেছেন, যেখানে গিরিবন্ধুর উপকূল রেখার মধ্যে দিয়ে সমুদ্রের সঙ্গে মিশে এসেছে শীর্ণতোয়া কালা নদী। একটু পেছনেই শোনা যাচ্ছে বিবি ও প্রতিভার সোনাঝরা গলার গান। স্বর্ণ সৌদামিনী জ্ঞানদার কলকাকলি। তীরে বসে পড়ে বালি নিয়ে খেলতে থাকেন কাদম্বরী। রবিও বসে পড়েন পাশে।
বালুচরে আঁকিবুকি করতে করতে কি যেন লিখছেন। কাদম্বরী মুখ বাড়িয়ে দেখেন বালির অক্ষরে লেখা হেকেটি ঠাকরুন। বিষণ্ণ মুখ তুলে তিনি বলেন, এবার তুমি হেকেটিকে ভুলে যাবে রবি, এখন যে অন্য কোনো ঠাকরুন আসছেন। কি বলছো বৌঠান? রবি আঁতকে ওঠেন। তোমার জন্য আমি বিলেত যাওয়া বাতিল করেছি, তোমার জন্য মেজ বৌঠানের শত ডাকাডাকিতেও তার বাড়ি থাকতে চাই না, তোমার দু নয়নে উৎসর্গ করেছি আমার রাশি রাশি কবিতা। কাদম্বরীর হাত দুটি বালি থেকে তুলে নিয়ে নিজের হাতে চেপে ধরেন রবি। হইচই করে ছুটে এসে ওদের জড়িয়ে ধরে বিবি ও প্রতিভা। পেছনের বড়দের দলটিও পৌঁছে যায়। বালির উপর গোল হয়ে বসে শুরু হয় অন্য এক আড্ডা। কাদম্বরীর দিকে রবির বাড়তি মনোযোগ জ্ঞানদা লক্ষ্য করেন। কি এত কথা ওদের! কাদম্বরী যেন দিন দিন গ্রাস করে ফেলছে রবিকে। কাঁচা মাথা চিবিয়ে খাচ্ছেন হেকেটি ঠাকরুন। বলেই ফেললেন তিনি, তোমরা এমন আলাদা হয়ে যাও কেন রবি? আমাদের সঙ্গে কথা বলতে বুঝি একেবারেই ভালো লাগে না? অমন অন্যায় অভিযোগ কেন মেজ বৌঠান? রবি বলেন, আমার আর নতুন বৌঠানের হাঁটার জোর একটু বেশি, তাই বুঝি রাগ করছো? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না রবি। জ্ঞানদা ছাড়বার পাত্রী নন। আসলে কাদম্বরী আমার সঙ্গে মিশতে দিতে চায় না। ওর কান্নাকাটির ভয়েই আমার বাড়িতে তুমি থাকতে পারো না। ব্রাইটনে থাকতে তুমি আমাদের সঙ্গে কত গল্প করতে। সৌদামিনী সকলের দিদি, তিনি এখন জোড়াসাঁকো বাড়ির গৃহকর্ত্রী, সবাইকে নিয়ে চলতে চান। জ্ঞানদাকে থামিয়ে আস্তে করে বললেন, আহ মেজ বউ। কাদম্বরী কিন্তু চুপ করে থাকতে পারলেন না। দেখছো তো বড় ঠাকুরজি, মেজদি কেমন করে বলছেন। এজন্যই তো আলাদা আলাদা হাঁটছিলাম। ঘরে শান্তি নেই, সমুদ্রের ধারে এসেও কি দুদণ্ড শান্তি পাবো না? স্বর্ণকুমারী সকলের মধ্যে থেকে উদাসীনী। সমুদ্রের দিক থেকে মুখ না ফিরিয়েই তিনি বলেন, এত উদার বিশাল জলরাশির সামনে দাঁড়িয়েও তোমরা এমন তুচ্ছ বিষয়ে কথা বলছো কেন? কোনো কিছু ভালো লাগে না কাদম্বরীর। পেছন ফিরে সমুদ্রের ধার দিয়ে জোরে হাঁটতে থাকেন। বিবি প্রতিভারা লঘু পায়ে তার পেছনে দৌড়য়। বাধ্য হয়েই রবি, জ্ঞানদা, সৌদামিনী, স্বর্ণকুমারীরাও তার পিছু পিছু বাংলোর দিকে ফিরতে শুরু করেন। সারাটা রাস্তায় সমুদ্র গর্জন করে এই অশান্তির প্রতিবাদ জানায়।